এই সংবাদগুলো নিয়ে কথা বলবো আজকের সংবাদ সম্প্রসারণে। শুরু করতে চাই আমাদের প্রথম যে খবরটি ছিল, যেটি আপনাদের জানিয়েছি যে আজকে প্রধানমন্ত্রী কিন্তু চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত এবং স্বাস্থ্য খাত বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। যেটি আসলে জানতে চাই যে কিছুদিন আগে আমরা এটি তো একটা নিয়মিতই চিত্র যে হাসপাতালগুলোতে চিকিৎসক অনুপস্থিত থাকেন। দুদকও কিছুদিন আগে কিন্তু সেরকমই দেখলো, 40% চিকিৎসকদের অনুপস্থিত পেল। আপনাদের দুজনের কাছ থেকে একটু এটি জানতে চাই যে সর্বোচ্চ পর্যায় থেকে এখন যখন এরকম কঠোর নির্দেশনা আসছে যে ওএসডি করে রাখতে, অনুপস্থিত থাকলে কর্মস্থলে প্রয়োজনে চাকরি থেকে তাদেরকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন, এরকম নির্দেশনা যখন সর্বোচ্চ পর্যায় থেকে আসে তখন কি আসলে চিত্রের পরিবর্তন হবে বলে মনে করেন জনাব রিয়াজউদ্দিন আহমেদ? পরিবর্তন এর আগেও তো এরকম নির্দেশনা দেওয়া হয়েছে যে কর্মস্থলে পাওয়া না গেলে শাস্তির ব্যবস্থা হবে, কিন্তু কেন যেন হচ্ছে না। এটা কি কত শক্তি ডাক্তারদের? এখন যেটা প্রধানমন্ত্রী যেটা বললেন, উনি তো উইথ অল সিনসিয়ারিটি তিনি কথাগুলো বলছেন, কিন্তু ওএসডি করলে তো ওদের লাভ, বেতনটা পাবে, আবার এসে প্র্যাকটিস করবে, কর্মস্থলে থাকবে না। কি বলেন মিজান? ওএসডি না, মানে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়, দায়িত্ব পালন করতে বাধ্য করতে হবে। কারণ তাদেরকে ডাক্তার বানাতে জাতিকে অনেক টাকা খরচ করতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। এই গরিব মানুষের টাকা দিয়ে তারা ডাক্তার হয়েছে, তো তারা মানুষকে সেবা দিবে না? কারণ একটা ডাক্তার বানাতে অনেক অনেক টাকা লাগে। এটা মিজান সাহেব ভালো বলতে পারবে। যে আমি যেটা বলি আর কি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, হ্যাঁ, ওই উনি হয়তো ওএসডি মানে এটাকে উদ্র করে নিয়ে আসা, সেটা হয়তো কোনো একটা শাস্তির ব্যবস্থা হয়তো করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। তো এইগুলো এবং যেটা বলছেন যে ডিজিটালাইজ করার জন্য বায়োমেট্রিক পদ্ধতি হাজিরা, এটা কিন্তু এই নতুন কিছু না। বাংলাদেশে যেগুলোকে আমরা ইন্টারন্যাশনাল কোম্পানি বলি, বহুজাতিক কোম্পানি বলি, এবং দেশি অনেক কোম্পানিতেই এখন কিন্তু ওই পাঞ্চ কার্ড এবং ঢোকা বের হওয়া এগুলা কিন্তু সব ডিজিটাল হয়ে গেছে। আপনি এই একই ডাক্তার যদি সে স্কয়ারে অথবা অ্যাপোলোতে চাকরি করে, সেম ডাক্তার, তাকে এই কাজটা এখানে করতে হয়। এই সেম ডাক্তার অনেক সময় কর্মে ফাঁকি দিয়ে, তারা দুইটা চাকরি করে, তো ওখান থেকে ফাঁকি দিয়ে আসে, কিন্তু যখন স্কয়ারে বা অ্যাপোলোতে এখানে সেখানে চাকরি পায়, ওখানে কিন্তু ইভেন আরো ছোট হাসপাতালেও ওই পাঞ্চ মেশিন আছে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। এটা কিন্তু সরকারি হাসপাতালে হলে কিন্তু আমার মনে হয় এটা কমবে। তবে একটা জিনিস আমার মনে হয়, এগুলো তো হচ্ছে এদিক থেকে প্রশাসনিক ব্যবস্থা এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, এটা একটা। কিন্তু এই শাস্তিমূলক ব্যবস্থা প্রশাসনগুলো দিয়ে হয়তো আপনি রাখতে পারবেন একটা পর্যায় পর্যন্ত, তাদেরকে হয়তো হাসপাতালে রাখতে পারেন, কিন্তু একটা স্বতঃস্ফূর্তভাবে নিবেদিত হয়ে স্বাস্থ্য সেবা দেওয়ার যে ব্যাপারটা, এটা যদি আমরা চাই, তাইলে প্রথম হচ্ছে যে তার ওয়ার্কিং প্লেস যেটা, এটাকে অ্যাট্রাকটিভ করতে হবে, আকর্ষণীয় করতে হবে। যেরকম আমরা বলতেছিলাম এখন নির্বাচনী ম্যানিফেস্টোতে গ্রামকে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য বলা হচ্ছে, তো একইভাবে গ্রামের যে হাসপাতালগুলো, রুরাল এরিয়াতে যে হাসপাতালগুলো, দেখেন আমাদের সবচেয়ে মেধাবী ছাত্ররা কিন্তু মেডিকেলে পড়ে, সবচেয়ে মেধাবী, এবং এটা তো ক্লাস 9 থেকে যারা অপেক্ষাকৃত মেধাবী তারা সায়েন্সে পড়ে, তারপরে মেডিকেলে ভর্তি হয় কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে, বিসিএস পরীক্ষা দিয়ে তাদেরকে কোয়ালিফাই করে ডাক্তার হতে হয়। কিন্তু সে যখন গিয়ে দেখে তার সে অনেক কম মেধা সম্পন্ন একজন ওই পুলিশের অফিসার, বিসিএসসি অথবা ম্যাজিস্ট্রেট, সে গাড়ি হাঁকাচ্ছে, বড় একটা অফিস নিয়ে বসে আছে, আর এই ডাক্তারের ওখানে বসার জায়গা নাই, চেয়ার নাই, টেবিল নাই, যন্ত্রপাতি নাই, অথবা ছাদ ধসে পড়তেছে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলো আছে। কিন্তু সে যখন আপনি বলছেন যে যখন তাকে খুব প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়, সে কি তখন জানে না যে আসলে বাস্তবতাটা কেমন? না, অনেক সময় সে তো ডাক্তার এমবিবিএস পাস করে ফেলছে, যার কারণে দেখা যাচ্ছে অনেক এমবিবিএস পাস করে এখন অনেক পুলিশের অফিসার আছে, এমবিবিএস ডাক্তার, অনেক কাস্টমসের অফিসার আছে। সে যখন বুঝতে পারছে যে না, ওইখান থেকে, আমি বলছি ডাক্তার যারা হবে তাদের তো একটা সেবার মনোবৃত্তি নিয়েই তারা ডাক্তার হলো, কিন্তু ন্যূনতম যদি সুযোগ সুবিধাগুলো আমরা করে দিতে পারি। একটা হচ্ছে এই ডাক্তার যখন হলোই তাকে সেবা করতে হবে, এবং যত কষ্ট হোক তাকে গ্রামে থাকতে হবে একটা সার্টেন পিরিয়ড, এই 9-10 গুলো আমরা করব। বা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন ডিজিটালাইজ করা, হাজিরা নিশ্চিত করা, একই সাথে সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা প্রশাসন আছে, সিভিল সার্জন সাহেব আছেন জেলায়, তারপরে মেডিকেল কলেজগুলোতে, মফস্বলে মেডিকেল যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে একজন প্রশাসক তো আছেন, ওনার উচিত হচ্ছে ডাক্তাররা যে ওখানে থাকবে
আসলে ভালো একটা থাকার ব্যবস্থা তাকে দিতে হবে। ওখানে কোয়ার্টারগুলো জরাজীর্ণ, অথবা অনেক জায়গাতে আছে কোয়ার্টার নাই, টিনের ঘরে থাকতে হয়। প্রধানমন্ত্রী বলেছেন তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া হচ্ছে। এগুলো আমাদের পর্যাপ্ত ব্যবস্থা যদি করতে পারি, আমি বলছি যখন ওই জায়গাটা অ্যাট্রাকটিভ হবে, গ্রামে থাকাটা যখন আকর্ষণীয় হবে, কম মানে বেদনাদায়ক বলি নিরানন্দ যে অবস্থাটা, এটা যখন একটু ইন্টারেস্টিং প্লেস হবে তার ওয়ার্ক প্লেসটা, তাহলে কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে অনেকেই থাকবে। তারপরও আমরা যখন সেবা করতেই নামছি, সেবা করার জন্য ডাক্তার হলাম, তাহলে আমাদের ধরে নিতে হবে যে এই সমস্যাগুলো নিয়েই কাজ করতে হবে। রাতারাতি একবারে হাসপাতালের অবস্থা জেলা প্রশাসকের অফিসের মতন হয়ে যাবে, কারণ আমাদের ব্যুরোক্রেসির মধ্যে এই দ্বন্দ্বগুলো কিন্তু আছে। সিভিল সার্জন আর কেনা বলা হয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, তিনজনই কিন্তু ওই ক্যাডার সার্ভিসের লোক, এবং তিনজনের মধ্যে কিন্তু অপেক্ষাকৃত মেধাবী যিনি, উনি তো সিভিল সার্জন। কিন্তু আমাদের সিভিল সার্জন কি আসলে মেধার বিচার করা যায় যে অপেক্ষাকৃত মেধাবী? অবশ্যই মেধাবী না হলে তো উনি মেডিকেলে চান্স পেয়েছেন না, অন্যরা তো মেডিকেলে চান্সে পায় নাই। অবশ্যই মানে হয়তো তার ইচ্ছাও ছিল না মেডিকেলে যাওয়ার। আমি ভিতর থেকে জেনে তো বলতেছি, আমি তো এই 35 বছর শিক্ষকতার সাথে জড়িত। বেশি মেধাবী যারা তারাই তো ওখানে অপেক্ষাকৃত মানে আছে। অনেক সিভিল সার্ভেন্ট, অনেক আর্টস সোশ্যাল সায়েন্সে অনেক ভালো ছাত্র আছে, কিন্তু ওরা বেশিরভাগই হচ্ছে সবচেয়ে ভালো ছাত্ররা। কিন্তু ওখানে যখন যায় কাজ করতে, তখন কিন্তু এই কাছাকাছি মান সম্মানটুকু তো পেতে হবে তাকে। জেলা প্রশাসক একই বিসিএস ক্যাডার, একই এই ক্যাডার ভিত্তিক দ্বন্দ্ব, এটা আমরা অস্বীকার করলে তো হবে না, এটা কিন্তু আছে। এবং জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং অন্যান্য কৃষি কর্মকর্তা বলেন, এগ্রিকালচার ইউনিভার্সিটি যে পড়ছে ধরিয়ে নেওয়া হয়, বা উপজেলা প্রকৌশলী সে তো বুয়েটে পড়ছে, অপেক্ষাকৃত ভালো ছাত্রই তো কৃষি, এগ্রিকালচার, বুয়েট এবং তারা পড়ছে। তো সেখানে এদের যে মানমর্যাদার ব্যাপারটা আমার মনে হয় এগুলো বিবেচনা করতে হবে। আর অবশ্যই যেদিন পর্যন্ত আমরা না করতে পারি এই বাস্তবতা মেনে নিয়েই কিন্তু ডাক্তারকে গ্রামে থাকতে হবে। আর এর সাথে সাথে সরকারকে এই তাদের যে অবকাঠামোগত, যেমন একটা মফস্বলের উপজেলা লেভেলের হাসপাতালে 13 জন না 14 জন কনসালটেন্ট পাঠানো হয়, গাইনোকোলজি এটা সেটা বিভিন্ন কিছু, কিন্তু ওই হাসপাতালে আবার সে যে ওই ধরনের প্র্যাকটিস করবে সেজন্য নাই, সামগ্রী নাই, ল্যাব নাই। আর মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন ঠিকই বলছেন, অনেক জিনিস কিনা হয় যেটা দরকার নাই, আর যেটা দরকার ওটা নাই। কেনাকাটার মধ্যে দুর্নীতি, দুদকের প্রধান যে কথাটা বললেন, দুর্নীতি কত ক্ষেত্রে হয়। এর মধ্যে এই যে একটা কেবলমাত্র অফিসে যাচ্ছে না বা ডাক্তার নাই, এখানে কিন্তু সব দুর্নীতি না। আপনি এখান মেডিকেলের পার্সেজের ক্ষেত্রে দেখা গেছে, এই আমরা তো বহু আগে দেখছি, এর আগে এক সরকারের আমলে ওই একটা ইনজেকশনের সিরিঞ্জ কিনছে 620 টাকা করে, যেটার দাম হচ্ছে 13 টাকা বা 12 টাকা। তো এই ঘটনাগুলো আছে। তো সেই জন্য আমি বলছি সার্বিক দুর্নীতি কমাতে গেলে কিন্তু এই যে আজকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, টোটাল টেন্ডারিং সিস্টেম ডিজিটালাইজ করা, স্টোর কিপিংটা ডিজিটালাইজ করা, কোন হাসপাতালে কোন স্টোরে এই মুহূর্তে কয়টা ওষুধ আছে, কোনটা নতুন করে তাদের পাঠাইতে হবে লাগবে, টোটাল লজিস্টিক্স ম্যানেজমেন্টে যদি আপনি এই ইয়ের মধ্যে না আনেন, তাহলে কিন্তু ওই কেবলমাত্র হাজিরা থাকলেও হাজিরা থাকে, সে যদি ওষুধ না থাকে সেই সমস্যাগুলো দূর করতে হবে। এই বিষয়গুলো মানে অনেক সময় ডাক্তারদের সাথে কথা বলে যারা গ্রামে কাজ করেন, উপজেলা পর্যায়ে, তারাও এই বিষয়গুলোর কথা বিভিন্ন সময় বলে থাকেন। না বললেও তারা কাজ না করে চলে আসবে, এটা মেনে নেওয়া যায় না। আপনার সমস্যা আছে, কোন জায়গায় সমস্যা নেই, এখন ধরেন আপনি একজন ডাক্তারকে থাকতে হবে, তাকে এটা ডিমান্ড করতে হবে। সরকার বিবেচনা করে বলছিলেন যে আসলে যে বিভিন্ন চিকিৎসা সামগ্রীর অভাব আছে, ওর মধ্য থেকে চিকিৎসা করলে যদি সেই চিকিৎসায় ত্রুটি পাওয়া যায়, তার কারণেও কি ডাক্তারকে তার জন্য আবার মানে আক্রমণের, রোগীর বিরূপ আক্রমণের শিকার হতে হয়? এরকম চিত্র বিরূপ আক্রমণ তো ঢাকা মেডিকেল, রাজশাহী মেডিকেল কলেজে হয়, এটা অন্য জিনিস। গ্রামে দরিদ্র মানুষ, তার পাশে একজন ডাক্তার আছে, অ্যাপ্রন পরে একটা নার্স আছে, এটাই সাপোর্ট তার জন্য, মানসিক সাপোর্ট, যে তাকে হয়তো ন্যূনতম যে মেডিসিনটা লাগলো সেটা দিল। কিন্তু আপনি যেটা বলছেন যে এই রোগী মরে যাওয়া, এটা রোগী মরে গেলে বিভিন্ন জায়গায়, এটা শুধু মহাশলে না তো, এটা তো ঢাকা শহরেও অনেক হাসপাতালে হচ্ছে, রাজশাহী মেডিকেলে প্রায় হচ্ছে এটা। অথবা এটা না, ডাক্তার একজন আছে, এটা একটা সাপোর্ট। আমি মনে করি আমাদের যারা জুনিয়র ডাক্তারদের কথাই তো বেশিবার বলতে হয়, তাদের এই অবস্থাটা তো এখন রাতারাতি যেহেতু পরিবর্তন করা যায়, এটা মেনে নিয়ে এটার জন্য জোরালো দাবি করা, আমরাও এটাকে সাপোর্ট করি, কিন্তু তাদেরকে থাকতে হবে ওখানে, থেকেই রোগীর সেবা করতে হবে, এটা মেনে নিতে হবে। জি, আজকে কিন্তু প্রধানমন্ত্রী আরো একটা বিষয়, এই বিষয়গুলোর বিষয়ে যেমন বলেছেন, স্বাস্থ্য মানে চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও তিনি গুরুত্ব আরোপ করেছেন এবং বলেছেন বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজগুলোর বিষয়ে। দেখেন এখানে আজকে তো প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নতুন করে থার্ড টার্মে, উনি কনজিকিউটিভ থার্ড টার্মে কাজ শুরু করেছেন, বিভিন্ন মিনিস্ট্রিতে যাচ্ছেন। এই যে জঞ্জাল জমে আছে, এই জঞ্জালের দায়ভার কিন্তু এই সরকারকেও আর নিতে হবে, কারণ গত 10 বছরে এগুলি অনেক আগেও ছিল, এই 10 বছরে আরো জমেছে এটা। এখন এগুলি তো ক্লিন করতে হবে, এবং এটা একটা টোটাল অ্যাপ্রোচ, রিফর্মস না করে এই যে মিজান সাহেব যেটা বললেন যে এখন ডাক্তার কোনোদিনও ডেপুটি কমিশনারকে ছাড়াই যেতে পারবে না, অথচ ডেপুটি কমিশনার আর ডাক্তারের তুলনামূলক মেধা হয়তো এক জায়গার মধ্যে না। আমি পাবলিক সার্ভিস কমিশনের 2-1টা ভাইভা পরীক্ষাতে আমি অংশগ্রহণ করছিলাম, ওখানে ইঞ্জিনিয়াররা গেছে পুলিশ হওয়ার জন্য, বুয়েটে লেখাপড়া করে বহু আছে, এবং ফরেন সার্ভিসে প্রচুর ইঞ্জিনিয়ার ঢুকে গেছে, তারা মেধার মেডিকেল। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনটাও তো তেমন ছিল যে সবচেয়ে মেধাবী মানুষজন যারা শিক্ষার্থী থাকে তারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, কিন্তু তাদের যখন আবার পদবীর জায়গাটায় আসে, পদবীর, তখন তারা নিচে নেমে যাচ্ছে কিনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপারটা আলাদা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এইটাই ইটসেলফ ইজ এ প্রেস্টিজ, এটা কিন্তু মেনে নিতে হবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে অন্য ক্যাডারের সাথে মিলে আপনি কিনা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি এগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার নিজের মর্যাদা একটা অবস্থানে তো আছেই। এখন যেটা নিয়ে আমরা কথা বলছি আসলে এই পেশাভিত্তিক যে ডিফারেন্সটা, এটা কিন্তু আমাদের কোনো না কোনোভাবে কমিয়ে আনতে হবে। আপনি যদি একজন উপজেলা ম্যাজিস্ট্রেট অথবা একজন উপজেলা লেভেলের পুলিশ কর্মকর্তা যিনি বিসিএস দিয়ে গেলেন, উনি যখন একটা বড় রুম পাবেন, উনি একটা জিপ পাবেন, এই পাবেন সে পাবেন, ঠিক আছে, ডাক্তারের জন্য জিপ না দেন, কিন্তু ওনার একটা সুন্দর একটা রুম করে দেন, বসার ব্যবস্থা করে দেন, এবং তার যদি বিবাহিত হয় তার ফ্যামিলি থাকা এবং বাচ্চা যদি থাকে ওখানে পড়াশোনার এগুলো সবগুলো সামগ্রিক তাকে সুযোগ সুবিধা দিলে শতপ্রণোদিত হয়ে কিছুটা মধ্যে একটা সবচেয়ে বড় সুবিধা হইতে পারে ওখানে থাকার জন্য ইনসেনটিভ, যে ডাক্তার যিনি হসপিটালে থাকবেন তাকে ডিউটি আওয়ারের পরে তাকে প্র্যাকটিস করতে দিতে হবে, এবং সেই হসপিটালের আজকে অবশ্য প্রধানমন্ত্রী সেই বিষয়টিও কিন্তু হসপিটালের ভিতরেই এটা করতে পারে। একদমই এটি বলেছেন যে সিঙ্গাপুরে এটি করার সুযোগ আছে, আমাদের সব জায়গায় আছে, এগুলো করতে হবে। কিছু সুযোগ করে এগুলো করলে দেখবেন যে ডাক্তার নিজেই থাকবে ওখানে। নিশ্চয়ই। আর শিক্ষার ক্ষেত্রে যেটি বলেছেন সেই বিষয়টি নিয়ে, শিক্ষার ক্ষেত্রে তো ধরেন এই যে অনেক প্রাইভেট মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই। সবচেয়ে বড় যেটা মেডিকেলে তো একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তার পাশে একটা হসপিটাল থাকতে হবে। হসপিটাল ডিউটি না করলে তো মানে শিখবেই না কিছু, বই পড়ে তো ডাক্তার হওয়া যাবে না। তো এইগুলি অনেক জায়গায় মানে ব্যবসা করার জন্য কলেজ খুলে ফেলে, হসপিটাল আছে, রোগী নাই, এবং সেই হসপিটাল এই ঢাকা শহরে আমি জানি হসপিটাল আছে, ডাক্তার নাই, ডাক্তার রাখেন, হসপিটাল সাজায় টাজায় রাখছে। একটা ছাত্র ভর্তির সময় বললো 15 লক্ষ টাকা হলো বোধহয় নির্ধারিত ফি, 25 লক্ষ টাকা 20 লক্ষ টাকা এই দিয়ে ভর্তি হচ্ছে, তো এটার কোনো প্রতিকার পাচ্ছে না। এই ছাত্র কি ডাক্তার হয়ে বেরোবে? এবং তারপরে দেখা গেল যে মানে সিজারিয়ান করতে যেয়ে বাচ্চা কেটে ফেললো। এই শিক্ষা তো প্রপার শিক্ষা তো হচ্ছে না, এবং মেডিকেলের ব্যাপারে আরো সিরিয়াস হওয়া উচিত। এবং এই যে মেডিকেল দিচ্ছে তো দিচ্ছে, ব্যাংক দিচ্ছে তো দিচ্ছে, এগুলি দেওয়ার সময় একটা অ্যাসেসমেন্ট করা দরকার। যে এই আজকেই শুনতেছিলাম বিশেষজ্ঞদের অভিমত যে বাংলাদেশ তো আর ব্যাংকের দরকার নেই, তো আরো 2টা ব্যাংক এই 2-1 দিনের মধ্যে হয়তো হয়ে যাবে। কেন কথা বলছে এগুলি? মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেই বলছেন যে হুজুগে বাঙালি একটা হুজুগে বাঙালি হলে তো সরকারকে এটা ধরতে হবে, সরকারকে তো এটা আটকাতে হবে, সেই নির্দেশনা দিচ্ছিলেন। আমি একটা বিরতিতে যাব, কিন্তু মানে সে তার আগে একটু এই বিষয়টি শেষ করে যাই। যে যেমনটি মাহাথির মোহাম্মদ বলেছিলেন যে দেশের রাষ্ট্রপ্রধান অন্য দেশে চিকিৎসা নিতে যান, সেটি বুঝতে হবে সেই দেশের চিকিৎসা ব্যবস্থা খুব ভালো না। আমাদের দেশে তো আসলে সবাই মানে যারা ধনিক শ্রেণীর রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই দেশের বাইরে চিকিৎসা নিতে যান। কাছাকাছি স্বাস্থ্য এবং আমাদের শিক্ষা দুই ক্ষেত্রে কিন্তু 10 বছরের যে ব্যাপক সম্প্রসারণ যেটাকে বলা হয়, একটা হরিজন্টাল এক্সপানশন, এটা অভাবনীয়। কোন কোন ক্ষেত্রে এটা 10 গুণ 20 গুণ হয়েছে এরকম বলতে হবে। আমাদের ছাত্র সংখ্যা 10 বছর আগে টার্সিয়ারি লেভেল যা ছিল এটার 10 গুণ হয়ে গেছে। এখন আমাদেরকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, কোয়ালিটি
যেটাকে বলা হয় ভার্টিক্যাল এক্সপানশন, এটা আমাদের যেতে হবে। কারণ আমাদের মেডিকেল কলেজ যে পরিমাণ আছে, আমি মনে করি এটাও আমাদের, যেহেতু ডাক্তার রেশিও, রোগী রেশিও অনেক, এখনো 17 কোটি মানুষ, ডাক্তার আমাদের লাগবে। তো সেটার হয়তো এক্সপানশন এটা হয়তো একসময় আরও করতে হবে, কিন্তু এখন আমাদেরকে জরুরি ভিত্তিতে কোয়ালিটি দিকে নজর দিতে হবে। এটা শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে, দুই জায়গায় করতে হবে। রিয়া, যদি আমাদের একবারে একটু মন্তব্য নিয়ে বিরতিতে যাই, যে সেই মন্তব্য মাহাথির মোহাম্মদের মন্তব্য কি বা বক্তব্য কি আমাদের বাস্তবতার সাথে যায়? এইটা তো ধরেন আমাদের দেশে এক সময় ছিল যে বড় বড় ডাক্তাররা মানে বাইরে যে ওপেন হার্ট সার্জারি করেছে। আমরাও বক্তৃতা দিতে যে ওনাদেরকে বলেছি যে আপনার চলে গেলে আপনার কাছে আর আমি যাব কেন, এরকম হয়েছে। তো এইটা এখন অনেকাংশে কমেছে, অনেকটা কমেছে। আমাদের মেডিকেল ফ্যাসিলিটিস বেড়েছে। যেমন ধরেন কার্ডিয়াক প্রবলেমের জন্য এখন লোকজন খুব বাইরে যেতে চায়, মনে হয় না এটা দরকারও পড়ে না। মানে আমাদের ইব্রাহিম কার্ডিয়াক বঙ্গবন্ধু যে লেভেলের অপারেশন, রাজনীতিবিদদের কিন্তু আমরা দেখি যে তারা মানে দেশের বাইরে, ইউনাইটেড পপুলার, এটা হলো অনেকটা সাইকোলজি, ওগুলো এক্সপেন্সিভ। আমি যে সরকারি যে ব্যবস্থাপনাটা আছে, ঢাকা মেডিকেল কলেজ বা বঙ্গবন্ধু মেডিকেল বা বারডেম, এগুলোতে বিশ্ব মানের চিকিৎসক আছে, ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসক। একটা বিরতিতে যাই, বিরতির পরে এই যে আমরা চিকিৎসা খাতের কথা বলছিলাম, যে চিকিৎসকরা অনুপস্থিত থাকলে তার জন্য কি করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আবার শিক্ষা খাতে দুর্নীতি হলেও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুদক চেয়ারম্যান। তিনিও আজকে শিক্ষকদেরকেও কয়েকটি স্কুলে ঘুরে অনুপস্থিত পেয়েছেন। ফিরছি বিরতির পর, থাকুন দর্শক। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যেই প্রসঙ্গটি তুলে বিরতিতে গিয়েছিলাম সেটিতেই ফিরতে চাই। আমরা চিকিৎসা খাতে দুর্নীতির বিষয়ে কথা বলছিলাম, প্রধানমন্ত্রী নির্দেশনার কথা বলছিলাম। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, শিক্ষা খাতেও আজকে কিন্তু দুদক চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়েছেন। চট্টগ্রামে কয়েকটি স্কুলে গিয়ে সেখানে তিনি শিক্ষকদের অনুপস্থিত পেয়েছেন। কি মনে হয়? প্রাইমারি স্কুলে, হ্যাঁ, আরো উপরের দিকের স্কুলে যান না, কলেজে যান না, দেখেন আপনি কি আছে ওর মধ্যে। সেখানকার চিত্রটাও কি ওই একই, লেখাপড়া তো হচ্ছে না। এবং এইটার কারণটা হলো পলিটিসাইজেশন অফ এডুকেশন, পলিটিসাইজেশন অফ রিক্রুটমেন্ট প্রসিডিওর। ওনারা তো টিচার, ওনারা বলতে পারবেন। আপনি যে গ্রামের স্কুল কলেজগুলিতে যে রিক্রুটমেন্ট হয়, ওখানে কি স্কিল ডেভেলপমেন্ট বলে কিছু আছে? যে কোনো একজনকে পলিটিক্যাল কনসিডারেশনে আপনি ঢুকাই দিলেন, একজনকে ঢুকাইলেন, সে জীবনে অঙ্ক করে নাই, অঙ্ক শিখাইতে হবে না। এইটা বোধহয় একটু পরিবর্তন হয়েছে, এখন আর কেউ ঢুকাইতে পারবে না এইভাবে। এখানে এনডিসিতে থেকে পাস না করে পরীক্ষায় পাস করবে, তালিকাভুক্ত হবে, যেটা গত আমি বলছি প্রাইমারি মাধ্যমে। এখন খবর দেখছিলাম 40,000 এনলিস্টেড যারা পরীক্ষায় পাস করছে তারাই হতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের দিকেও যাই, আজকেই দেখছিলাম যে 142 সম্ভবত সংখ্যাটা অস্বচ্ছ নিয়োগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর দেখছিলাম। বিশ্ববিদ্যালয়ের চিত্র আসলে কিরকম? আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের একজন। না, বিশ্ববিদ্যালয়ে তো একটা এই হাজিরার সমস্যাটা বিশ্ববিদ্যালয়ে ওইভাবে না, কারণ আমাদের এখানে হাজিরা নেওয়ার কোনো ব্যবস্থাই নেই। কারণ ধরে নেওয়া হয়, একটু আগে যেটা আপনি বললেন যে সবচেয়ে ভালো ছাত্র, মেধাবী, বিবেকবান লোকরাই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, যার কারণে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে হাজিরা নেওয়ার কোনো ব্যবস্থা নেই। দায়িত্ববোধটা ধরে নেওয়া হচ্ছে আপনি অত্যন্ত রেসপন্সিবল এবং সেলফ কন্ট্রোল একজন পার্সন, কারণ আপনি দেশের সেরা সন্তান, আপনি লক্ষ হাজার শত ছাত্রের মধ্যে আপনি না। আমি বলছি যে এই জায়গায়ও এখনো অনেক জায়গায় চিন্তা ভাবনা করা হচ্ছে, কারণ আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে, সেখানে অধিকাংশ সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচাররাই তো কাজ করে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায়। ওইখানে কিন্তু একদম টাইমলি না গেলে কিন্তু ওনার স্যালারি, যেটা অনারিয়াম, এটা পাবেন না, বা টাইমলি খাতাটা দিয়ে দিতে হবে, রেজাল্টটা একদিনও দেরি হয় না। ওই বিশেষ করে ডিজিটালাইজ আপনি একদম সেট করা হয়েছে, আপনি এই সেমিস্টারের গ্রেডগুলো জমা দিবেন, জমা দিলে অটোমেটিকলি আপনার চেক জেনারেট হয়ে আপনার ওখানে টাকা যাবে, জমা না দিলে টাকা যাবে না। আপনি তো আমাদেরও এরকম আস্তে আস্তে হচ্ছে যে ডিজিটালাইজ যদি করা যায় এন্টার প্রসেসটা, যে আপনাকে পরীক্ষার একটা অনারিয়াম আছে, এবং অনারিয়ামে ওখানে যে সিস্টেম করে দেওয়া হয়, আপনি যতদিন রেজাল্ট দিবেন এরপরে যত বিলম্ব হতে থাকবে আস্তে আস্তে অনারিয়াম কমে যাবে। এগুলো আস্তে আস্তে অনেক বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করা হচ্ছে যে টোটাল জিনিসটাকে। তাহলে এদিক থেকে চিন্তা করে তো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একদিক থেকে এগিয়ে যায়। বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ে তো সার্টিফিকেট বিক্রি হয়, আপনি লেখাপড়া, সেটা যেমন একটা চিত্র, কিন্তু এই চিত্রটাও তো আবার সাথে সাথে বাস্তবতায় আছে। তারপর আমি বলছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ওই তাদের বিবেকের উপরে নির্ভর করতে দিতে হবে। বিশেষ করে আমরা ধরে নিব যে আমাদের যে ক্লাসগুলো, আমাদের যে পরীক্ষাগুলো শিক্ষকরা নিয়মিত নেবেন, তবে এই ধরনের যে
অনুপস্থিতি যেটা আজকে পেল এটা জানি না প্রাইমারি স্কুলে যদি হয়, তবে যেটা হচ্ছে মফস্বলে কলেজে এটা সমস্যা আছে, বিশেষ করে গভর্নমেন্ট কলেজেরই ওই একই অবস্থা হাসপাতালের মতন ঢাকায় থাকে। তো ওনারা ওই সপ্তাহে 2 দিন, সপ্তাহে 1 দিন বা 2 দিন গিয়ে এই হয়তো টানা ছাত্রদেরকে 3 ঘন্টা 2 ঘন্টা পড়ায় আবার ঢাকায় চলে আসে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমন কি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকেন না, এরকম খবরও কিন্তু আমরা দেখেছি। উপাচার্যই অনেক বিশ্ববিদ্যালয়ে নাই, সেটিও নেই। আমরা মানে এগুলোও কি দুর্নীতির বিষয়ের মধ্যেই পড়ে কিনা, দুর্নীতি দমন কমিশন এগুলো মহামান্য রাষ্ট্রপতি যখন নিয়োগ দেন ওনাকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলেছে সার্বক্ষণিকভাবে উনি ক্যাম্পাসে উপস্থিত থাকবেন। এটা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির নিয়োগের শর্তের মধ্যে এটা আছে। তার ব্যত্যয়েরও এখন এটা হওয়া উচিত না আমি মনে করি। ক্যাম্পাসে তো নাই অনেকে। আমি একটু আরেকটি প্রসঙ্গে একটু যেতে হবে, যেটি আজকের একটি খবর, যে যশোরে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং আওয়ামী লীগের নেতাদের বাসায় এবং এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা হয়েছে গত রাতে। এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই সবশেষ কি অবস্থা। আমাদের সহকর্মী সাকিরুল কবির রিটন তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। সাকিরুল কবির রিটন, আপনার কাছ থেকে আসলে একটু আপডেট জানবো যে কি হলো তদন্তের, জানা গেল কিনা যে কোন উদ্দেশ্যে আসলে হামলা করা হয়েছিল, সেই বিষয়টি একটু জানতে চাই, এবং কি বলছেন সবশেষ তদন্ত কর্মকর্তারা। আপনি যেমনটি বলছিলেন গত রাতে যশোরের সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদ চাকলাদারের ব্যবসা প্রতিষ্ঠান, ওনার হোটেল এবং পেট্রোল পাম্প সহ 6 জন নেতা কর্মীর বাড়িতে পরপর বোমা হামলার ঘটনা ঘটছে। এটি সকালে প্রচার হওয়ার পরেই জনমনে আতঙ্ক দেখা দেয়। যদিও এ ব্যাপারে আমি যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসানের সাথে কথা বলি। উনি বলেছেন এটি দলীয় অভ্যন্তরীণ বিষয় এবং দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই ঘটনা ঘটেছে। আসলে এমনটির প্রমাণও মিলেছে যে সকালে এই বোমা হামলার ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পক্ষীয়রা যশোর শহরে বিক্ষোভ মিছিল করেছে এবং তারা ওই মিছিল থেকে এই বোমা হামলার জন্য সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে দায়ী করেছেন। পক্ষান্তরে বিকালে কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে এই বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ করে তারা এই বোমা হামলার জন্য শাহিন চাকলাদারকে দোষারোপ করেছেন। আসলে এই অবস্থার মধ্যে পুলিশ প্রশাসন একটি মারাত্মক বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছে। আমি সর্বশেষ রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি কোনো মামলা হয়েছে কিনা, তা তিনি জানিয়েছেন এখনো কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি, তবে অভিযোগ দেওয়া হলে তিনি মামলা গ্রহণ করবেন বলে জানিয়েছেন আমাকে। আমি একটু জিজ্ঞেস করি, ওখানে তো আপনি যেহেতু ওখানে থাকেন, তো 2টা গ্রুপ আছে আওয়ামী লীগের মধ্যে, বোঝা যাচ্ছে আপনার কথা থেকে। এই বোমা হামলা যেই কটা 6টা জায়গা হচ্ছে, 6টা কি একটা পক্ষের নাকি 2 পক্ষেই বোমা, মানে যে বোমা পড়ার স্থানগুলো এর মধ্যে উভয় পক্ষের স্থানে আছে, না এক পক্ষে হলো বোমা হামলা, এক উপরে হলো? না, উভয় পক্ষের নেতা কর্মীর বাড়িতে হয়েছে, যেমনটি নাবিল আহমেদ সাহেবের বাসায় হয়েছে। পক্ষান্তরে আমার শাহিন চাকলাদার, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার ব্যবসা প্রতিষ্ঠান যশোরের দক্ষিণ অঞ্চলের একটি 3 স্টার হোটেল আছে ওনার। এই হোটেলটি বোমা মেরে গ্লাস ভেঙে ফেলা হয়েছে ফ্রন্টের, এবং ওনার ব্যবসা প্রতিষ্ঠান একই সময়ে হচ্ছে না, এটি হচ্ছে একটার পর থেকে হয়েছে। আসলে এটি খবরটি মানে সময়টা কি একই সময়ে মামলা করা হয়েছে, মানে আগে পরে না, একই টাইমে, যেরকম জেএমবি একটা নির্দিষ্ট টাইমে বোমা ফাটাইছিল এরকম কিছু, নাকি আগে এক পক্ষের উপর হয়েছে পরে আবার আরেক পক্ষের উপর গিয়ে ককটেল যেটা মারা হলো, এটা কি আগে পরে হলো না একসাথে হলো? আগে পরে করা হয়েছে। জি, সাকিরুল কবির রিটন, ধন্যবাদ আপনাকে। মানে এটি এই খবরটি শুধুমাত্র আগে পরে না, তার আগের দিন রাতেও একটি বোমা হামলা শুক্রবার এই ঘটনা। আমি বলছি যদি এমন হতো যে উভয় পক্ষের 3 করে 6 জায়গায় হলো এবং একই টাইমে হলো, তাহলে বোঝা যেত এটা অন্য একটা থার্ড পার্টি কেউ করছে। আর এখন দেখা যাচ্ছে 3টা এই পক্ষের হওয়ার পরে কিছু পরে গিয়ে আবার ওই পক্ষের ওরা 3টা, আমি প্রিপারেশন কিভাবে ছিল আমি জানি না, ওই পক্ষ কি এরকম একটা, এখানে উনি তো পরিষ্কার এবং পুলিশও বলছে যে এটা অভ্যন্তরীণ, মানে বিরোধী পক্ষের মানে অনুপস্থিতি দেখে নিজেদের মধ্যেই অভ্যন্তরীণ কোন্দলের চিত্রটা বেশি। এটা কিন্তু মানে সিগন্যালটা খুব ভালো, দ্রুত এটা দমন করতে হবে, একবার কঠোর অবস্থায়, আদারওয়াইজ কিন্তু এই সংক্রমিত হবে এই ঘটনা অন্যান্য জায়গায়। সারা দেশের বিভিন্ন জায়গায় এই আশঙ্কাটা তো থেকেই। যে একটা বিরতি নেই, বিরতির পর অনলাইনের খবর নিয়ে কথা বলবো, থাকুন সাথে।
ফিরলাম সংবাদ সম্প্রসারণে। দেখে নিই অনলাইনে সবশেষ কি কি খবর আছে। প্রথম আলো শুরুতেই দেখছি ইন্টারনেট প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন 3 দিন, মানে নিচে আর প্যাকেজের মেয়াদ থাকা যাবে না। দুদকের চাপ সহ্য করার ক্ষমতার কারণেই বলছেন দুদক চেয়ারম্যান। শেখ হাসিনাকে জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন। অনেকগুলো দেশের পক্ষ থেকে ইতোমধ্যে অভিনন্দনের খবর একদিন আমরা দেখতে পাচ্ছি। 2 সিটি নির্বাচনের আগের তফসিলের মনোনয়নপত্র বৈধ, পরের পত্রিকায় চলে যেতে চাই। আর কি কি খবর আছে, এটা বাংলা ট্রিবিউনের খবর দেখছি। একটি খবর, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঐক্যফ্রন্ট ও বাম জোটের না, চা চক্রের যে আমন্ত্রণ প্রধানমন্ত্রী জানিয়েছেন আগামী 2 ফেব্রুয়ারি, সেটি বাম জোট এবং ঐক্যফ্রন্ট না করছেন। যেভাবে জলবায়ু অভিবাসীদের শহরে রূপান্তরিত হচ্ছে ঢাকা, এই বিষয়টি নিয়ে আমরা এই বিষয়টিতে আসবো, কিন্তু আগে একটা এই বিষয়টির কথা। বস্তি বেড়ে যাবে, তো বস্তি বেড়ে যাবে নিশ্চয়ই, সবাই ঢাকা, সেটা তো কোনো না কোনো ভাবে ঠেকাতেই হবে। কারণ আমরা দেখলাম আমার অনেকগুলো কোস্টাল এরিয়াতে যেখানে এই ধরনের মানে উচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে, ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে কিন্তু অনেকগুলো হাইরাইজ বিল্ডিং এরও সেই নিউজটাও থাকা উচিত ছিল। আর একটা কোনো একটা মিডিয়া আমি দেখলাম যে এই যারা জলবায়ুর কারণে মানে তাদের অভিবাসন সমস্যা দেখা দিবে তাদের জন্য ইতিমধ্যে একটা প্রজেক্টের আওতায় হাইরাইজ বিল্ডিং তৈরি করা হচ্ছে। ওটা কিন্তু এটাও আছে। একটা আমেরিকান একটা রিসার্চ সেন্টার ইয়ে হলো যে 1.5 ফিট না মিটার পানি যদি বেড়ে যায় তাহলে 17.5% এরিয়া অফ বাংলাদেশ উইল বি ইনআন্ডেটেড। তাহলে কত লোক ডিসপ্লেসড? এটা তো আমাদের এটা করার নেই। এই যে যেই কারণে এটা হচ্ছে ওয়ার্মিং, যেটাকে গ্লোবাল ওয়ার্মিং, এই বলছি বিশ্বায়ন, আসলে উৎসায়নও তো হচ্ছে একসাথে। বিশ্বায়নের মানে হচ্ছে সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য এটা সেটা বেড়ে বেড়ে যেটা হলো এরপর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ডেভেলপমেন্টের কারণে পৃথিবী আস্তে আস্তে গরম হচ্ছে। উৎসায়ন, বিশ্বায়নের কাছাকাছি একটা জিনিস হচ্ছে উৎসায়ন। এইটার কোনোটার জন্য কিন্তু আমরা দায়ী না। এটা উন্নত দেশগুলো আমেরিকা থেকে আরম্ভ করে ইউরোপ বহু আগে আমরা দায়ী না, এবং আমরা হলাম ভুক্তভোগী। এটার এই দায়িত্বটা কিন্তু সবাইকে নিতে হবে, সবাইকে নিতে হবে। আমাদের যে ডিসপ্লেসমেন্টটা হবে সময় হয়তো লাগবে, কারণ এগুলো অনেক প্রেডিকশন যেগুলো করা হয় অনেক সময় এর সাথে সাথে গ্লোবাল রেসপন্সিবল, বাংলাদেশ এত কিছু করতে পারবে। বাংলাদেশকে জোরালোভাবে এগুলোর উপস্থাপন করতে হবে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে এই যে যেমন ইন্টারন্যাশনাল রিফিউজি যেটা হয়, যেমন আমাদের মিয়ানমার থেকে যে রিফিউজিগুলো আসছে এগুলোর ব্যাপারে যেরকম আন্তর্জাতিক সংস্থাগুলো সাহায্য সহায়তা দিচ্ছে, তাদের দেখভালের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করছে, তো একই কাজ ওইটা এগুলো দিচ্ছে না। আমি বলছি ওইটাও ওয়ার্মিং এর কারণে যেটা হচ্ছে এটা কিন্তু ইন্টারন্যাশনাল রিফিউজি হিসেবে ট্রিটমেন্ট করতে হবে। ইট ইজ নট দ্যাট এটা ডোমেস্টিক রিফিউজি না, দিস ইজ কজ বিহাইন্ড দিস। এই যে স্থানান্তর অথবা থাকতে না পারা, এটা কিন্তু আন্তর্জাতিক কারণ। এটাকেও আন্তর্জাতিক রিফিউজির মর্যাদা দেওয়া উচিত এবং সহায়তাটা ওইখান থেকে আসা উচিত। এই খবরটার দিকে একটু যেতে চাই। আজকের রাজনীতির খবরের মধ্যে একটি দেখছি, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঐক্যফ্রন্ট ও বাম জোটের না। আসলে এই সময়ে চায়ের আমন্ত্রণের গুরুত্ব কত বর্তমান রাজনীতিতে, জনাব রিয়াজউদ্দিন আহমেদ? না, গুরুত্ব তো আছেই। ধরেন একসাথে বসলো, চা খাইলো, একটু গল্প করলো, এতে অনেক মানে উত্তেজনা কমে, রাজনীতিতে অনেকটা সখ্যতার সৃষ্টি হয়। কিন্তু এখানে তো আমাদের খুব একটা গ্রাউন্ড ওয়ার্ক না করে দাওয়াতটা দেওয়া হয়েছে, এরা না করে দিয়েছে। তা আমরা তো যে জায়গায় ছিলাম ওই জায়গায় চলে গেলাম, আবার আমাদের কোনো রিকনসিলিয়েশন তো না করে দেওয়াটা কি খুব মানে বুদ্ধিদীপ্ত? এটা যারা না করেছে তারা তো অভিজ্ঞ লোক, তারাও তো রাজনীতিবিদ, তারা বিচার বিশ্লেষণ করেই তাদের সিদ্ধান্ত নিয়েছে। তারা নিশ্চয়ই মানে এটা আমার আপনার কথাই তো তারা হবে না, তারা দে হ্যাভ देयर ওন রুট ম্যাপ। তারা এই আপনার কি মনে হয়, মানে একজন না, আমার কথা হলো যে সবসময় আলোচনার পথ খোলা থাকা উচিত। আলোচনার মধ্যে যেমন ধরেন জাতীয় ঐক্যের ডাক দিয়েছে প্রধানমন্ত্রী, উনি কতগুলি বটম লাইন ঠিক করে দিয়েছে, কাদের সাথে ঐক্য হতে পারে, কিসের ঐক্য, চেতনার ঐক্য হতে পারে, মানুষে মানুষে ঐক্য হতে পারে, কিন্তু দলে দলে ঐক্য হবে এরকম কোনো কথা নাই। অথচ দলগুলি হলো দে রিপ্রেজেন্ট দি পিপল। আপনি বললেন, কামাল হোসেন সাহেব প্রায়ই বলে যে মানুষে মানুষে ঐক্য হইতে হবে, জনগণ জনগণে ঐক্য হইতে, এগুলি হলো রিটোরিক্স। আপনার এইসব কথার কোনো দাম নাই। বাংলাদেশের রাজনীতি কমপ্লেক্স, এখানে বললেই ঐক্য হয়ে যাবে না,
বললেই একসাথে সবাই বসবে না, ডক্টর যেখানে মিজানুর রহমান। বিয়ে শাদিতে পর্যন্ত এক টেবিলে দুই দলের লোক বসে না, এরকম একটা সিচুয়েশনে প্রধানমন্ত্রী ধরেন চায়ের দাওয়াত দিছে, এটা তো প্রধানমন্ত্রীর একটা শুভেচ্ছা, এটা ডক্টর মিজানুর রহমানের কাছ থেকে একটু জানতে চাই। না, আমি যেটা বলবো আর কি, যে না বলে দেওয়ার বিষয়টা এটা কিন্তু নতুন কিছু না। আপনি দেখেন এই ইলেকশনের আগে যখন সংলাপ হলো, তখন কয়দিন আগেও কিন্তু সরকারের পক্ষ থেকে বলছিল কোনো আলোচনা হবে না, না কিন্তু বলছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সংলাপে ডাকার পরে সংলাপ। তো এখনো এই বিরোধী দল বা ঐক্যফ্রন্ট যাদেরকে এখন না বলছে, এটা যে আমি মনে করি একেবারে স্থায়ী একটা না, তা তো না, একটা সুযোগ তো আছেই। সারা পৃথিবী থেকে অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলেরও তো একটা মুরব্বী অথবা তাদের পছন্দের একটা সরকার দেশ আছে, তো সারা পৃথিবী যখন অভিনন্দন জানাচ্ছে, আমি তো মনে করি একটা সুযোগ এটা। মাননীয় প্রধানমন্ত্রীকে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তাকে অভিনন্দন জানাতে পারে এবং জানিয়েই কিন্তু বলতে পারে যে আমাদের এই মামলাগুলো, আমাদের যেই কথাগুলো মাঠে আপনি বলছেন, এইটা ওটা, এইটা এই দাবি ওই দাবি, আমাদের কথা বলার সুযোগ, মামলা মানে গ্রেপ্তারকৃতদেরকে ছেড়ে দেওয়ার সুযোগ, এই কথাগুলো ওখানে বললে কিন্তু আমি মনে করি একটা, যেটা রিয়াজ ভাই যে বলতে বলছে, যে একটা এক ধরনের সমঝোতায় আমরা আসতে পারি। তার মানে চা খেতে গিয়ে শুধু চাই খেতে হবে তা তো না, এই বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। শেষ করতে হবে আগের ডায়লগে যে। ধন্যবাদ, আসলে আমার আর সময় নেই। জনাব রিয়াজউদ্দিন আহমেদ এবং ডক্টর মিজানুর রহমান, অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকে সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন।